মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করে কি কিছু ভাবছিল, আর চোখ বাঁকিয়েছিল, আর ওই ক করে শব্দ করেছিল? রাজা সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র মিত্র, আমি রোমরা সিপাই শাস্ত্রী একেবারে গিজ 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 করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে একেবারে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিকে পিটপিট পিটপিট করে তাকিয়ে আছে। এরপর অত্যন্ত গম্ভীর গলায় বলল, কথা নেই বার্তা নেই, হঠাৎই এরম গম্ভীর শব্দ। সভা শুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হা করে রইল। মন্ত্রী একতাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎই বক্তৃতার খেই হারিয়ে তিনিও বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে পড়ে রাজার মাথার উপর গিয়ে পড়ল। এদিকে রাজা মশাইয়ের চোখ ঘুমে ডুলে এসেছিল। তিনি হঠাৎই জেগে উঠে বললেন, কে আছিস? জল্লাদ ডাক। বলতে না বলতে জল্লাদ এসে হাজির। রাজা মশাই বললেন, এই মাথা কেটে ফেল এখনই। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোড় করে বলল, আগে মহারাজ, কার মাথা? কার মাথা আনার কথা বলছেন মহারাজ? বেটা গো মুখ্য কথাকার, কার মাথা কেড়ে? কেন, ওই যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। তা শুনে সভাসূত্র সকলে হাঁপ ছেড়ে বাঁচল। তারা এমন একটা ভয়ানক নিঃশ্বাস ফেললো যে কাকটা ধড়ফড় করে সেখান থেকে উড়ে পালালো। এবার মন্ত্রী মশাই রাজা মশাইকে বুঝিয়ে বললেন, যত নষ্টের গোড়া ওই কাক বেটা, ওই কাকটাই ওই রকম আওয়াজ করেছিল। এরপর রাজা মশাই বলে উঠলেন, তবে ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত আছে তাদের সবাইকে এখনই ডাকো। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যেই রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমাদের সভার মধ্যে এমন আওয়াজ করে গেল, এমন গোল বাঁধিয়ে দিয়ে গেল, বলি এর কারণ কিছু জানা আছে? কাকে আওয়াজ করলো তারও আবার কারণ হয় নাকি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাচু মাচু করে জবাব দিল, আগে বোধ হয় তার খিদে পেয়েছিল, তাই হয়তো সভার মধ্যে এসে ওরম চেঁচাচ্ছিল। তা শুনে রাজামশাই একেবারে তেলে বেগুন। এবার বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তার সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুরগি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও তো। এরপর সকলে মহাতম্বি করে বলে উঠল,
ঠিক ঠিক, ওকে বিদায় করা হোক। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই মেঘ আছে, আলো দেখলেই বুঝবেন প্রদীপ আছে। সুতরাং বায়স্পক্ষের কণ্ঠ নির্গত এই অপরিব ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধি লোকেও এইরকম আবল তাবল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এই জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম বলে কথা, সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ ঘেমে ঝোল, কেউ আবার চুলকে চুলকে মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো, কিন্তু রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমোতে লাগলেন আর মাঝে মধ্যে উৎপাটাং আওয়াজ করতে শুরু করলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কর্মা ঢেকি বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে ঢুকে পড়ল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির নাজি সবাই একেবারে ব্যস্ত হয়ে পড়লেন আর বললেন, কি হলো কি হলো, এখানে এত হইচই কিসের? তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলাকর পর লোকটা কাঁপতে কাঁপতে বলে উঠল, মহারাজ, সেটা কি দায়ের কাক ছিল? সকলে বলল, কেন বলো দেখি, তোমার তো খোঁজ কিসের? লোকটা আবার বলে উঠল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর মাথা নিচু করে কি কিছু ভাবছিল আর চোখ বাঁকিয়েছিল আর ওই কা করে শব্দ করেছিল? এই কথা শুনে সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, ঠিক ঠিক, ওই রকম হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হাই হাই, সেই সময়ে আমায় কেউ খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবুও সে কথা বলতে সাহস পেল না। সবাই বলে, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল বটে, তবে দেওয়া হয়নি কেন? যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে, এ কথা কেউ বুঝতে পারলনি। লোকটি তখন খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দীর্ঘাংশু। সে আবার কি? সবাই ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেছে। মন্ত্রী বললেন, দীর্ঘাংশু কি হে, সেটা খায় না মাথায় দেয়? লোকটা বলল, আহা হা হা হা, মন্ত্রী মশাই,
ওটা তো দীর্ঘাংশু নয়, ওটার নাম হলো গিয়ে ওই দীর্ঘাংশু। কেউ কিছুই বুঝতে পারল না, তবুও সবাই মাথা নেড়ে বলল, ঠিক ঠিক। এরপর লোকটা আবার বলে উঠল, মহারাজ, আগে আমি তো মূর্খ মানুষ, আমি কি আর অত খবর রাখি? ছেলেবেলা থেকে দীর্ঘাংশু শুনে আসছি, তাই জানি দীর্ঘাংশু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় ওই দাঁড় কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের ওপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে, চোখ পাকিয়ে কা বলে শব্দ করে। আমি তো আর কিছুই জানি না, তবে পণ্ডিতেরা মনে হয় জানেন। এদিকে রাজামশাই তো বেহাল অবস্থা। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি ওই যুগ জন্ম ধরে বসে আছি, দীর্ঘাংশুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতুম তাহলে যে আশ্চর্য কাণ্ড হতো তার কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। এরপর রাজামশাই বলে উঠলেন, আহা বাবু, তুমি ওই মন্ত্রটা বলো দেখি। লোকটা আবার বলে উঠল, মহারাজ, দীর্ঘাংশুর সামনে ছাড়া ওই মন্ত্র আর কারোর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু কেউ যেন না শোনে। সেই কথা শুনে রাজামশাই তো ভয়ে কাতর। পরপর 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান মুড়ে মালি, ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থও করে নিয়েছেন। তারপর থেকে তিনি দ্বারকাক দেখলে লোকজন সকলকে তাড়িয়ে দিয়ে মন্ত্র শোনাতেন, আর চেয়ে দেখেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা।